এক থেকে শুরু করে অসীম পর্যন্ত বিস্তৃত সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এভাবে করে অসীম পর্যন্ত বিস্তৃত সকল অখণ্ড সংখ্যা, অবশ্যই মনে রাখবা সংখ্যাগুলোকে সবসময় অখণ্ড হইতে হবে, আবার খণ্ডিত হইলে হবে না। যেমন 2.25, এটাকে আবার আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে যে শূন্য। শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, শূন্যকে স্বাভাবিক সংখ্যা ধরা হয় না, তাহলে এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো, স্বাভাবিক সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং আরেকটা হলো যৌগিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে মৌলিক, মৌলিক আরেকটা হলো যৌগিক। দেখো, মৌলিক সংখ্যা কোনগুলা এটা হয়তো তোমরা আগে থেকে জানো। আরেকবার বলি যে মৌলিক সংখ্যা হচ্ছে যেসব সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি নিজেই, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ যেই সংখ্যাগুলোকে আমরা এক এবং ওই সংখ্যাটা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না। ঠিক আছে, এবং মৌলিক সংখ্যার উদাহরণ হিসেবে যদি দেখি 7, তো 7কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, আবার 7 দিয়ে ভাগ করতে পারবো। এই কারণে 7 একটা মৌলিক সংখ্যা। এরপরে দেখো যৌগিক সংখ্যা। তাহলে যেই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারাও নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। ঠিক আছে, উদাহরণ হিসেবে দেখো 8। 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, আবার 8 দিয়ে ভাগ করতে পারি। দেখো, 1 এবং 8 ব্যতীত আরো দুইটা সংখ্যা দিয়ে আমরা 8কে ভাগ করতে পারি। এই কারণে 8 একটি যৌগিক সংখ্যা। এবং এর মাঝামাঝি আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আবার যৌগিক সংখ্যাও না। ঠিক আছে, এই তথ্যটা আমাদেরকে মনে রাখতে হবে যে 1 মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। আশা করি এই স্বাভাবিক সংখ্যা এই বিষয়টা তোমরা ক্লিয়ার হচ্ছ।